অ্যাক্টিভ রাজনীতি এবং প্রফেশনাল অ্যাক্টিং সেটা থেকে আমি একেবারে অবসর নিতে ডিসিশন নিয়েছি। আমি নিজে কি আসলে আমি সেটা না, তোমরা আমাকে কি ভাবো আমি আসলে তাই। এটা আমার ধারণা আর কি, চিন্তা যে ফিল্ম থাকবে না, সোহেল রানা এই দিয়ে কথা বলবে, কাজ করবে, গান গাবে, অ্যাক্টিং করবে, সব কিছু করবে। আমাকে যারা ভালোবেসেছে, যারা আমাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, তাদের এই পাওনাটা আমি মিটিয়ে দিতে পারবো না, আমি মিটিয়ে দিতে চাই না। আমি যখন চিরবিদায় নেব তখন এই পাওনাটা নিয়েই আমি চিরবিদায় নিতে চাই। আমি একটা জিনিস অনেকদিন থেকে প্রশ্ন করা হয়নি, এই আপনার পিছনে যেটি আছে এটি একটি গিফট করা শহীদুল ইসলাম খোকনের, সেখানে একটি লেখা আছে, পাথরের মতো মানুষের পানির মতো মন। এখন দেখো, এটা তো আমার বলার কিছু নেই, এটা হচ্ছে মানে আমি সবসময় যেটা বলেছি, তোমার কাছে আগে বলেছি যে আমি নিজে কি আসলে আমি সেটা না, তোমরা আমাকে কি ভাবো আমি আসলে তাই। আমি নিজেকে অনেক সময় আমি রাজা মহারাজা অমুক সমুক দিস অ্যান্ড দ্যাট, টপ হিরো দিস অ্যান্ড দ্যাট, ভালো ব্যবহার করি, অমুক করি তমুক করি। আই এম নট দ্যাট। আমি হচ্ছে তাই। আমার আশেপাশে কর্মী যারা আছে, যারা কাজ করে, আর বর্তমানে পারভেজ সাহেব কীরকম রে, হ্যাঁ না ভাইয়া খুব ভালো, কীরকম রে বদমেজাজি, মানে সো আমি হচ্ছে তাই, যেটা মানুষ জানে। আমি যেটা ভাবি সেটা আমি না। এই যে এই সময়টায় এখন আমরা দেখছি চলচ্চিত্র 2025-এ এসে একসঙ্গে ঈদে এবারও 6টির মতো সিনেমা মুক্তি পাচ্ছে। এর আগে যখন আপনাদের সময়, ওই সময়টা আমার হয়তো জানা নেই, পত্রপত্রিকাগুলোও আমরা ওইভাবে পাইনি, একটু জানার আগ্রহ এই প্রজন্মে এসে, ওই সময় আসলে কতগুলো করে সিনেমা মুক্তি পেত ঈদে আসলে? আমাদের সময় ঈদের সময় 4টা 5টা 6টা ছবিও হতো অনেক সময়। তখন সেখানে টস করা হতো, তারপরে ওখানে আলাপ আলোচনা করা হতো, 2 পক্ষ নিয়ে 4 পক্ষ নিয়ে একটা কমায় দাও বা এই ব্যবসাটা যাতে ভালো হয়, 2 সপ্তাহ পরে তোমাকে দেওয়া হবে, অনেক কিছু সবাই মিলিতভাবে একটা জিনিস করা হতো। তারপরে যখন অনেকে মনে করতো যে না আমি এটা শুনবো না, তো তখন তো করা হতো যে ঠিক আছে টস করো। তারপরেও আগে থেকে ফিক্স করা হতো 4টা ছবির বেশি প্রযোজক সমিতি দেবে না। এখন তো প্রযোজক সমিতি নেই, ওটা তো আল্লাহর। ঈদের সময়টায় আসলে এক সময় সিনেমা রিলিজ হতো, সে সময়টা আপনার অনেক সিনেমা মুক্তি পেয়েছে। আমরা একটু যদি জানতে চাই ঈদের সিনেমা বা ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে কেমন মানে দর্শকদের চাহিদা ছিল আপনার সময়ে? আমাদের সময় তো আসলে দর্শকরা মানে ঈদের যে সারা দিনের একটা প্রোগ্রাম হয় বাসায়, এই নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া করব, বা এটা দুপুর বন্ধুবান্ধবের কাছে বেড়াতে যাব, এবং রাতে সবাই মা বাবা ছেলে মেয়ে সবাই মিলে ঈদের ছবি যেটা রিলিজ হচ্ছে সেইটা দেখতে যাব। এবং সেই কারণের জন্যই ঈদের দিন এবং ঈদের আগের দিন টিকিটের জন্য মারামারিটা হতো। আপনার ঈদে মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমার কথা মনে আছে যেটি নিয়ে দর্শকরা মারামারি পর্যন্ত? আমি এইটা তো মনে নেই কোনো ঈদের জন্য, মনে করেন আমি ঈদের অনেক আমার তো তখন আমার সময় আর কি, তখন তো ঈদের থাকতোই একটা ছবি হয় আমার, অথবা তার কারো মানে 2-4 জন ফিল্মের শর্ট আফটার আর্টিস্ট যারা ছিল বাংলাদেশের মানুষ, যারা ভালোবাসতো আমাদেরকে, যারা আমাদেরকে সম্মান করতো, ওই ভালোবাসার প্রকাশেই তারা ঈদের জন্য হাঁকুড়ে তাকিয়ে থাকতো যে এর ছবি কখন রিলিজ হবে। তো ওই প্রডিউসার যারা ছিলেন তারাও ওই সেই সুযোগটা নেওয়ার জন্য এইভাবে চেষ্টা করতেন। এই যে আপনি আমাকে আপনার ইন্টারভিউতে বলেছিলেন যে সিনেমা আইসিইউতে তো এখন নাই, একদম শেষ অবস্থায়। না, আমি তো বলি, এখনো বলি ইটস ডেড, ইটস ডেড। তো এটি আসলে পরিত্রাণের কোনো পথ আসলে দেখা যায় না? পরিত্রাণের পথ হচ্ছে, ইন শর্ট যদি বলি তাহলে হচ্ছে যে এটা এমন একটা ট্রি, গাছ, যেটাকে তোমার নারিশ করতে হবে। তো নারিশটা করবে কি? নারিশটা করবে সরকার। সরকার যতক্ষণ পর্যন্ত এটার প্রতি সঠিক সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত এটার কোনো ভালো হওয়ার কোনো সুযোগ নেই, মানে বেঁচে ওঠার কোনো সুযোগ নেই। আর 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি এমনি বলি, নট অ্যাজ এ ফিল্ম
ফিল্মের জন্য বলি না, সেটা হচ্ছে সাধারণভাবে আমরা যেটা বুঝি যে টেকনিক্যাল সাইডটা পৃথিবীতে এত কুইকলি চেঞ্জ হচ্ছে, যের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া আমাদের জন্য না, সবার জন্যই প্রবলেম হয়ে যাচ্ছে। আমি টেলিফোন কিনেছিলাম এত বড়, 1 লাখ টাকা 1.25 লাখ টাকা দিয়ে, এখন টেলিফোন হয়েছে এতটুক, এবং সেটার মধ্যে টাচ টেলিফোন। কতদিনে হচ্ছে ডিফারেন্সগুলো, চেঞ্জগুলো? তো আমার ধারণা আর কি, চিন্তা যে ফিল্ম থাকবে না, না ফিল্ম থাকবে না। তবে ফিল্ম অর্থে যেটা ফিল্ম আর কি, ছবি থাকবে, কিন্তু চেঞ্জ হয়ে যাবে পজিশনটা। মানে এই যে প্রজেকশন রুমে গিয়ে ছবি দেখা বা এটা সেটা, এখনই তো ছবি মুঠোফোনে দেখা যাচ্ছে, টেলিফোনে দেখা যায়। তো ওইটারই এমন একটা সিস্টেম চলে আসবে যখন টেলিফোনের পর্দাটাই বড় হয়ে যাবে, হয়তো হতে পারে, অস্বাভাবিক কিছু। তারপরে দেখা যাবে হয়তো যে আর্টিস্ট টেকনিশিয়ানসের যারা অ্যাক্টিং করতেছে তাদের লাগবে না, তাদের জায়গায় এআই তৈরি হবে। সোহেল রানা এআই দিয়ে কথা বলবে, কাজ করবে, গান গাবে, অ্যাক্টিং করবে, সব কিছু করবে। মানে ফিল্ম বলতে এখন আমরা যেটা বুঝি, আমরা এখন যেটা ভাবি, ইট উইল চেঞ্জ দ্য শেপ। চলচ্চিত্রে আমি যদি আপনার সম্পর্কে জানতে চাই, মানে আপনার বন্ধু কারা কারা ছিলেন? খুব কঠিন প্রশ্ন, এই জন্য যে আমি ইংরেজিতে বলি তোমাকে উত্তরটা। সেটা হচ্ছে, এ ফ্রেন্ড ইন এ লাইফ টাইম ইজ মাচ, 2 আর মেনি, 3 হার্ডলি পসিবল। অর্থাৎ মানুষের জীবনে বন্ধু একজনই হতে পারে, 2 জন কষ্ট করে, 3 জন হার্ডলি পসিবল। কিন্তু আমরা বন্ধু বলতে খুব সহজভাবেই যাদের পরিচিত জন তাদেরকে আমরা বন্ধু বলে ফেলি। রাইট। এই ক্যাটাগরির বন্ধু আমার চলচ্চিত্র জগতে কেউ ছিল না। একটু মাত্র বন্ধুর কাছাকাছি যেটা ছিল সেটা ছিল, আমার মেইন বন্ধু ছিল খালেদ হাশিম। সে চলচ্চিত্রে ছিল কিছুদিন, তারপরে সে বিদেশে চলে গেছে। 30 বছর বিদেশে থাকার পরে বিদেশেই দেহান্তরিত হয়েছে। আর কিছুটা সম্পর্ক কাছাকাছি পরিচিতির মধ্যে খুব ক্লোজ ছিল ওয়াসিম, কারণ ও আনন্দমোহন কলেজে পড়াশোনা করতো, আমিও আনন্দমোহন কলেজে পড়াশোনা করতাম। তো ওই সময় থেকে পরিচয়ের কারণের জন্যে এইখানে ফিল্মে আসার পরে ওর সাথে আমার সম্পর্ক তুই তোকারিতে ছিল। তাছাড়া কারোর সাথে আমার ওই তুইতে, মানে আমাকে কেউ ওই শব্দে কেউ ডাকেনি। প্রতিযোগিতা আসলে কার সঙ্গে বেশি ছিল চলচ্চিত্রে? প্রতিযোগিতা আমাদের ওভার কারেন্ট তো বলা যাবে না, কিন্তু আন্ডার কারেন্ট। ওভার কারেন্ট আমরা সবাই বন্ধু, কিন্তু আন্ডার কারেন্টকে আমি অস্বীকার করব না। আন্ডার কারেন্ট যেটা ছিল আমার কথা যদি বলি, আমার সময়ের কথা যদি বলি, তাহলে আন্ডার কারেন্ট আমার সময় ছিল রাজ্জাক, হ্যাঁ আমার সময় আন্ডার কারেন্ট ছিল ফারুক, আমার সময় আন্ডার কারেন্ট ছিল ওয়াসিম, আমার সময় আন্ডার কারেন্ট ছিল পরবর্তী পর্যায়ে কিছুটা আলমগীর। একসঙ্গে তো আপনাদের সিনেমা রিলিজ হয়েছে। হ্যাঁ, রিলিজের সময় আসলে মানে কোন সিনেমাটা বেশি চলেছে বা কোনটা ভালো চলছে, এই খোঁজ খবর তো সবাই মিলে একসঙ্গে নেওয়া পড়েছে না? আমরা নিজেরা আমরা উই হ্যাড বিন গুড ফ্রেন্ডস। আরে আপনার তো ছবি তো ফাটিয়ে দিল। আমি যতটুকু বলেছি ও তো আমার তার চেয়ে বেশি বলেছে। আরে দোস্ত, তোর জন্য তো মারামারি হচ্ছে ওই ছবিতে। আচ্ছা, আমরা উই হ্যাড বিন সো যে আমরা প্রেস করতে আমরা ভালো লাগতাম, আমাদেরকে ভালোবাসতাম, কারণ আমরা রিটার্নটা প্রেস পাইতাম। তার মানে এখন আমরা যে হিংসাত্মমূলক বিষয়গুলো দেখি, আমরা এই শব্দ চিনি না বাবা, উই ডোন্ট নো, আমরা এই শব্দটাই জানি না। আমরা আসলে এই প্রজন্মের সাথে দেখে অভ্যস্ত হচ্ছি, তো এই কারণে এই প্রশ্নটা করা। তোমাদের প্রজন্ম সম্পর্কে আমার আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস। আমি একটা যেটা করেছি সেটাই অনেক বেশি। একটু ভিন্ন ট্র্যাকে আসি, চলচ্চিত্রের অভিনয় শিল্পী, অভিনেত্রীদের মধ্যে বলা চলে আমি অমুকের সঙ্গে কাজ বেশি হয়েছে বা অনেকের সঙ্গে কাজ কম হয়েছে। আমি তো স্পেসিফিক বলতে পারি না যে তার সঙ্গে কাজ করা মানে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মানে কাজ করতে গিয়ে কার সঙ্গে কাজটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে সেটাই জানতে চাই। আমি তোমাকে এই প্রশ্নটা আমি খুব একটু অস্বস্তি ফিল করি, এই জন্য হয়তো যে আমার ভুল হতে পারে আর কি। সেটা হচ্ছে যে আমি যে ছবিতে অভিনয় করতাম, আমার সাথে যে কাজ করতো তাকে আমি সহকর্মী হিসেবে ভাবতাম সবসময়। সহকর্মী হিসেবে ভাবতাম। আমি ওই ছবিতে কাজ করতে নিয়ে আমার ক্যারেক্টারটা কি হচ্ছে, all times I try to act as best as I can,
কাজে ওই টাইমে আর একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকতো না, এবং সব আমাদের সময় যা হিরোইন ছিল সবগুলোই সুন্দরী ছিল, সবগুলোই ভালো ব্যবহার ছিল। শর্ট শেষ হয়ে গেলে পরে সবাই সাথে গল্প করতে ভালো লাগতো। দেয়ার ওয়াজ নো এক্সেপশনাল থিং। অডিয়েন্সের কাছে এক্সেপশনাল ছিল কিছুটা, সেটা যেমন অডিয়েন্সরা অনেক সময় আমাকে, বেশিরভাগ ববিতার সাথে আমাকে খুব পছন্দ করতো। এটা আমি যেটা ফিল করি, কারণ প্রডিউসাররা আমাকে নিত আর কি, ববিতাকে নিত, আমাকে নিত। তারপরে সুচরিতার সাথে আমাকে খুব পছন্দ করতো, আমি ব্যক্তিগতভাবে ওকে খুব লাইক করতাম, যে ওর পারফরমেন্সটা আমার কাছে ভালো লাগতো। এই দুজনের সাথে, তারপরে শাবানার সাথেও দেখতাম যে ছবি আমি করছি সেটাই হিট হচ্ছে। তোমাদের দোয়ায় আমার কোনো ছবি তো ব্যবসার টাকা ফেরত আসেনি এমন একটা ছবির নাম আমার জানা নেই। আপনি মুক্তিযোদ্ধা ছিলেন, রাজনীতির সাথে জড়িত ছিলেন, বর্তমানে এসে মানে এই যে পলিটিক্সের বিষয়টা আছে, মানে সেটা কিভাবে দেখছেন? আর পলিটিক্সে আপনি আরও ওতপ্রোতভাবে জড়িত হবেন কিনা জানতে চাই। আমি এটার ব্যাপারে ফর্মালি তো ডিক্লেয়ার করার কিছু নেই। এটা ডিক্লেয়ার করার আমার কাছে খুব একটা জিনিস মনেও হয় না। আমি গতকালকে ডিসিশন নিয়েছি আর কি, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ রাজনীতি এবং প্রফেশনাল অ্যাক্টিং, মানে অ্যাক্টিং না, প্রফেশনাল অ্যাক্টিং যেটা, সেটার থেকে আমি একেবারে অবসর নিতে ডিসিশন নিয়েছি। তার মানে লাইট ক্যামেরা অ্যাকশন কাটের দুনিয়া, আর আপনাকে নতুন করে নতুনভাবে না, নতুন করে নতুনভাবে দেখা যাবে না, কারণ শরীরও আমার ঠিক ততখানি পড়ে না। কিন্তু তবে এখনও একটু শখ আছে যে একটা ছবি পরিচালনা করতে পারবো হয়তো। মানে আমি এই জন্য বলছি প্রফেশনাল অ্যাক্টিং। আমরা বলতে পারি অভিনয় থেকে একেবারে অবসর ঘোষণা দিয়ে দিলেন সোহেল রানা, এটা বলতে পারি। হ্যাঁ, রাজনীতি থেকেও, অ্যাক্টিভ রাজনীতি থেকে অবসর। সবশেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। আমি এই গত পরশুদিন এসেছি ট্রিটমেন্ট করে, মানে ফলো আপ করার পরে কিছু আমি স্ট্যাটাসে দিয়েছি যে কিছুটা মিশ্র, কিছুগুলো ঠিক আছে, ইটস অলরাইট। সময়ের সাথে সাথে তো এটা ডিটোরিয়েট করবে, এটা তো দিস ইজ ভেরি ট্রু। তো ডিটোরিয়েট করতে হলেও কিছু কয়েকটা জিনিস আছে যেগুলো ডিটোরিয়েট করেনি, মানে বয়সের সাথে সাথে ওষুধ খাওয়ার পরে এটা, কিন্তু দুই একটা ডিটোরিয়েট করেছে। তো এটা নর্মাল, মানে অ্যাবনর্মাল কিছু না, কিন্তু ওটা ডিটোরিয়েট করবেই সময়ের সাথে সাথে। তো বিদায় তো নিতে হবে আমাকে। তো এই বিদায়ের মুহূর্তে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি, যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে সম্মান করেন, তারা আমাকে এমনিভাবেই ভালোবাসবেন। আমি আপনাদের জন্য যতটুকু করার চেষ্টা করেছি, আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি। যদি মন্দ কিছু হয়ে থাকে, বা আমার মন্দ অভিনয় থেকে শুরু করে মন্দ রাজনীতি হয়ে থাকে, তাহলে সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর যে জিনিসটা আসলে আমার কাছে খুব বেশি মনে হয় আর কি, যে জীবনের মহান সৃষ্টিকর্তা বলেছেন যে তোমার কাছে মানুষ যা, যদি কেউ কিছু পাওনা থাকে, সেই পাওনাটা তুমি তাদেরকে ফিরিয়ে দিয়ে আসো। ওই পাওনাটা আমি ফেরত দিতে পারবো না। তো আমি ডেইলি নামাজ পড়ার পরে আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তুমি আমাকে এই কথাটা থেকে আমাকে বাঁচিয়ে দিও। কারণ আমাকে যারা ভালোবেসেছে, যারা আমাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, তাদের এই পাওনাটা আমি মিটিয়ে দিতে পারবো না, আমি মিটিয়ে দিতে চাই না। আমি এই পাওনাটা নিয়ে আমার জীবনের শেষ সময়টুকু কাটিয়ে দিতে চাই, এবং মৃত্যু আমার যখন ঘনিয়ে আসবে, আমি যখন চিরবিদায় নেব, তখন এই পাওনাটা নিয়েই আমি চিরবিদায় নিতে চাই। আমি পাওনাটা ফেরত দিতে চাই না। যেমন আমি ফেরত দিতে পারবো না যারা আমার বডিটাকে নিয়ে কাঁধে নিয়ে গিয়ে কবরস্থানে নিয়ে যাবেন, কবরের মাটি দেওয়াবেন, আমি তো তাদের পাওনাটাও দিতে পারবো না। কাজে তাদের যে পাওনাটা আমি দিতে পারবো না, ঠিক তেমনিভাবে আমি যারা আমাকে ভালোবাসেন
তাদের পাওনাটাও আমি দিতে পারবো না, ফেরত দিতে পারবো না, এবং আমি দিতে পারলেও আমি দেবো না। আপনাদের ভালোবাসাটুকু নিয়েই আমি বিদায় নিতে চাই।